টেনে হেঁচড়ে এক বদ্ধ রুমে বোরখা পরিহিতা মেয়েকে ছুঁড়ে ফেলল উৎসব। মেয়েটির মুখ নিকাবে ঢাকা, চোখ দুটো ছাড়া কিচ্ছু দৃষ্ট না। মেয়েটি বেহুশ। রুমের ভেতর অন্ধকারের পরিমাণ আলোর চেয়ে বেশি। শুনশান চারপাশ। উৎসব এক খাবলে মেয়েটির নিকাব টেনে খুলল। মেয়েটির নিকাবের মুখের অংশে রক্তে ভেজা। কালো কুচকুচে নিকাবের কাপড়খানা রক্তে চুপচুপ। নিকাবটা একপাশে রেখে দেখল মেয়েটির ঠোঁটের কোণা থেকে বেগতিক রক্ত ঝরছে। উৎসব মেয়েটিকে কোলে নিয়ে বেডে শোয়ালো। তাড়াহুড়ো করে পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে অ্যান্টিসেপটিক তুলো নিয়ে মেয়েটির ঠোঁটের কোণায় কাটা অংশে জড়িয়ে দিল। মেয়েটির গায়ে বোরখা জড়ানো, শুধু নিকাব খুলে রাখা হয়েছে। ঠোঁটের কাটা অংশে মেডিসিন লাগানো শেষে উৎসব মেয়েটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথা নুয়ে চোখের পানি ফেলে চলছে সে। রাগের মাথায় উৎসব তার প্রিয়জনকে প্রচণ্ডভাবে আঘাত। আমাকে মাফ করে দিও নূর, আমি তোমার ক্ষতি করতে চাইনি। আমি ভাবতেও পারিনি তুমি ট্রেনে। আই এম সরি নূর। উৎসব তার বলা শেষ করতেই চোখের পানি নিঃশব্দে ফেলছে। সে এক হাত দিয়ে চোখের পানি মুছে রুমের দরজা লাগিয়ে কোথাও যেন চলে যায়। এদিকে মেয়েটি বেহুশ হয়ে তখনও ঘুমিয়ে আছে, কোনো হুঁশ জ্ঞান নেই। ঘণ্টাখানিক পর নূর মাথা চেপে শোয়া থেকে উঠে বসল। আশপাশের অন্ধকার অবস্থা তাকে ভাবতে বাধ্য করছে সে আসলে কোথায়। মনে মনে বলল, আমি তো ওখানে। আমি কোথায় আছি, কোথায় শুয়ে? এত অন্ধকার রুমে। নূর আস্তে আস্তে মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বুঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। অন্ধকারের মধ্যেই সে দরজা খুঁজতে লাগল আর চেঁচিয়ে বলল, কেউ কি আছেন? আমি কোথায়? প্লিজ হেল্প করুন। কেউ কি শুনতে পাচ্ছেন? বদ্ধ রুম থেকে এরকম চিৎকার চেঁচামেচি শুনে উৎসব দরজা খুলে রুমে ঢুকল। লাইট জ্বালিয়ে দিতেই নূর এক পা দুপা করে পিছোতে লাগল। উৎসব কাছে এসে নূরকে বলল, প্লিজ তুমি দূরে যেও না, আমি তোমার ক্ষতি করব না। প্লিজ তুমি বিশ্বাস কর, আমাকে ছেড়ে যেও না প্লিজ নূর। দেখুন উৎসব, আমার কাছে এসব শোনার টাইম নেই। পাগলামি না করে আমায় যেতে দিন প্লিজ নূর। আমার দ্বারা সম্ভব না তোমাকে দূরে পাঠানোর। তুমি আমার সাথে থাকবে প্লিজ। তুমি যে আমার হৃদয়বান নূর। নূর উৎসবকে তোয়াক্কা না করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে উৎসব একটানে দেয়ালে ধাক্কা মেরে ঠেসে ধরে। ব্যথায় নূর চোখ বন্ধ করে কুঁকড়ে ওঠে আর বলতে থাকে, আহ, ছাড়ুন আমায়। আমি আপনাকে সহ্য করতে পারি না। ঘেন্না হয় আপনার স্পর্শে। ছাড়ুন। উৎসবের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখমুখ রাগে জর্জর করছে। ভয়ঙ্কর লাগছে মুখখানা। কপাল ঘেমে সামনের চুল লেপ্টে আছে। উৎসব নূরের হাত পেঁচিয়ে উল্টা করে দেয়ালে শক্ত করে চেপে ধরে। আরেক হাত দিয়ে খুব জোরে গাল চেপে ধরলে ঠোঁটের কোণা থেকে আবারও টপটপ করে রক্ত পড়তে থাকে। নূর ব্যথায় চোখ খিচে কুঁকড়ে উঠছে। উৎসব আরো জোরে চেপে ধরে বলল, তুই কি ভেবেছিস তোকে ঘাড়ে উঠাচ্ছি দেখে তুইও ন্যাকামি করবি? ভুলিস না আমি কে। যা আমার দরকার তা আমার চাই। দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে খুন করে ফেলল। প্লিজ আমায় যেতে দিন। ট্রেন। চুপ। এই কথা মুখেও আনবি না। আবার যদি পালাতে চেষ্টা করিস তাহলে তোর হাত পা ভেঙে বিছানায় শুইয়ে রাখব। দূরে যাওয়ার কথা মাথায়ও আনবি না। মাইন্ড ইট। উৎসব নূরকে ছেড়ে দিয়ে কোলে করে বিছানায় বসিয়ে নেয়। টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর ভয়ে এখনো কাঁপছে। উৎসবকে কখনো এত রাগী ভয়ঙ্কর অবস্থায় দেখেনি। উৎসবের হাত থেকে পানির গ্লাস নিয়ে ধকধক করে গলা ভিজিয়ে নিল নূর। উৎসব নূরের কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। উৎসব নরম মেজাজে খুব যত্ন করে মুছে দিচ্ছে। নূর শান্ত চাহনিতে উৎসবকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। উৎসবের নিষ্পাপ সুন্দর চেহারা দেখে মনেই মন মুগ্ধ হচ্ছে, কিন্তু তা মুখ ফুটে কখনো বলা যাবে না। নূর মনে মনে বলতে লাগল, কেউ কি বলবে এই মানুষটা রাগের মাথায় হিংস্র জন্তুর মতো আচরণ করে? কেউ কি বলবে নিষ্পাপ মুখখানার পেছনে এক ভয়ঙ্কর মুখোশ লুকিয়ে আছে? কেউ কি সেটা বলবে?
আপনি রীতিমতো অন্য 10টা ছেলের মতন না, তা আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছি উৎসব। আপনি অন্যরকম। উৎসব। নূরের এভাবে স্নিগ্ধ নয়নে তাকিয়ে থাকা দেখে উৎসব মুচকি হেসে দিল। হাতের টিস্যুটা ফেলে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি বোরখাটা খুলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার পোশাকের ব্যবস্থা করছি, এরপর একসাথে খেতে বসব। গত 2 দিন ধরে পেটে কিছুই পড়েনি। আপনি আমার সাথে এমন করছেন কেন? কি আছে আমার মধ্যে? আপনার মতো ছেলের জন্য তো মেয়েদের কখনো অভাব হবে না। আমি কেন আপনার নজরে এলাম? পরে বলি, এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। বোরখাটা সার্ভেন্টকে দিয়ে দিও কেমন? উৎসব রুম থেকে বাইরে চলে গেল। নূর তার বোরখা খুলে দরজার পাশটায় রেখে দিল। বারান্দার দরজা খুলে দাঁড়িয়ে যা দেখল, তাতে মন খুশ হয়ে যাচ্ছে নূরের। সামনে সবুজ শ্যামল গাছগাছালি বাতাসের প্রবাহে সবুজ স্রোতের মতো বয়ে চলছে। দূরদূরান্তে উঁচু উঁচু পাহাড়, প্রকৃতির সৌন্দর্য ঢাকা। সাজেকের এটাই এক বৈশিষ্ট্য, সবুজ নীরব ঠান্ডা প্রকৃতি অনুভব করা যায়। এক বুক ভর্তি শ্বাস নিয়ে ছাড়লে মনে হয় তাতে কোনো ভেজাল নেই, আছে প্রকৃতির পরম বিশুদ্ধতার ছোঁয়া। বাতাসে নূরের চুলের খোপা খুলে উঠছে। প্রকৃতির ঠান্ডা বাতাসে চোখ বুজে উষ্ণতা নিচতে লাগলো নূর, আর ডুবে যেতে থাকে প্রকৃতির মোহনায়। অতঃপর চলুন। ফ্ল্যাশব্যাক। নূর, সাইয়েদা আফরিন নূর। বাবা একজন কেয়ারটেকার, মা নেই। বছর 3 আগে পরলোকে গমন করেছেন। বাবার সাথে ছোট একটা 3 রুমের ফ্ল্যাট বাসায় থাকে নূর। কোনো ভাই বোন নেই। বাবার খুব আদরের। খুব একটা সচ্ছলতার মাঝে না কাটলেও নূর বেশ সুখী হয়েই থাকতে পছন্দ করে। অনার্স প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রী। বাবা একজন বিশিষ্ট নামকরা ডাক্তারের বাসায় দেখভালের কাজ করেন। বাবা যেমন সততার সঙ্গে কাজ করে তেমনি নূরের চরিত্র। মা ছাড়া অনেক মেয়েরা খারাপ পথে চললেও নূর আদৌ খারাপের পথে যায়নি। তুমি বোরখা খুলে রেখেছ, চলো খাবো তোমার সাথে, আসো। নূর চোখ খুলে পিছন ফিরে দেখল উৎসব খাবার নিয়ে এসেছে। উৎসব সোফায় বসে নূরকে কাছে আসার জন্য ইঙ্গিত করল। নূর কাছে গেল না, ঠাই মেরে বিছানায় বসল। উৎসব উঠে নূরকে টেনেটুনে পাশে বসালো। খাবার মেখে নূরের দিকে তুলে দিল। হা করো, খেয়ে নাও, আমার হাত আছে, আমি নিজের হাতেই খেতে পারবো। সেটা যে আছে জানি, নতুন করে বলতে হবে না। হা করো। নূর খেতে না করলেও উৎসবের জোরাজুরির কাছে হার মানতে হলো। উৎসব লোকমা করে নূরের মুখে তুলে দিচ্ছে, আর নূরও খিদে পেটে সব গপাগপ খেয়ে যাচ্ছে। নূরের খাওয়া শেষ হলে উৎসব নিজেও খেয়ে নিল। অতঃপর খাওয়া শেষে হাত ধুয়ে নিল উৎসব। নূর, তুমি ফ্রেশ হয়ে নাও, বিকেলে বাইরে যেতে হবে। কেন? দরকার আছে তাই, যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও। উৎসব সার্ভেন্টকে ডেকে 6-7টা শপিং ব্যাগ এনে নূরের হাতে দিয়ে রুম থেকে চলে গেল। নূর ব্যাগগুলো খুলে দেখে কাপড় চোপড়, নানা কালারে সুন্দর সুন্দর লং জামা। ওখান থেকে সাদা রঙের একটা জামা নিয়ে গোসল করতে গেল। উৎসব রুমে এসে দেখল নূর গোসলে চলে গেছে। বিছানার উপর শপিং ব্যাগ ছড়ানো। সেই সবগুলো ব্যাগ এটো করে আলমারিতে রেখে দিল। নিজেও পরনের পোশাক পাল্টে নিল। তারপর বারান্দায় যেয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। নূর ওয়াশরুমে শাওয়ার ছেড়ে মনে মনে বলছে, উৎসবের আশাটা ঠিক হয়নি। যদি কেউ জেনে যায় উনি আমার সাথে, সর্বনাশ হয়ে যাবে। নূর ঘণ্টাখানিক শাওয়ার নিয়ে গলায় ওড়না জড়িয়ে বেরুল। বারান্দা থেকে শোষো ঠান্ডা বাতাস আন্দোলিত হচ্ছে, শীষ বাজিয়ে চলছে বাতাসের প্রতিধ্বনি। ভেজা চুল হাতড়াতে হাতড়াতে নূর বারান্দায় গিয়ে দাঁড়াতেই কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে ধপ পড়ে গেল। উহু শব্দ করে সামনে তাকাতেই দেখে উৎসব নূরের দিকে বোকার মতো তাকিয়ে আছে। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? ধাক্কা কোথায় দিলাম? তুমি এভাবে পেছনে এসে দাঁড়াবে আমি জানতাম নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোরঞ্জন কেন দেখছেন? হাত দিন, আমাকে উঠান। সরি সরি। উৎসব নূরকে টেনে তুলে দাঁড় করিয়ে আরো কয়েকবার সরি সরি বলল। নূর উঠে দাঁড়িয়ে বারান্দার এক কোণায় গিয়ে দাঁড়ালো। উৎসব আরেক প্রান্তে দাঁড়িয়ে নূরকে অপলক দেখে যাচ্ছে। গোলাপি মিষ্টি ঠোঁট,
কোমর ছাড়া চুল, লাল টুকটুকে গাল, মায়াভরা চোখজোড়া। বাতাস এসে নূরকে পরশ দিয়ে যাচ্ছে। নূর চোখ বন্ধ রেখে অনুভব করে যাচ্ছে। সাদামাটা অবস্থায় কোনো মেয়েকে এত স্নিগ্ধ সুন্দর পরম লাগতে পারে নূরকে দেখলে সেটা অনুমান করতে পারতাম না। ওর মধ্যে আছে নূর, নামে সে নূর, দেখতে লাগে নূর। বিকেলের দিকে উৎসব নূরকে নিয়ে হাঁটতে বেরোল। একপাশে নূর, অপর পাশে উৎসব। বিকেল গড়িয়ে পড়ছে, আকাশটাও রৌদ্রতপ্ত দূরীভূত করে পশ্চিমে ঢলে পড়েছে। নূর আকাশের দিকে তাকিয়ে হাঁটছে, ধীর পায়ে। মাথায় সাদা ওড়না টেনে দেওয়া, লম্বা জামা হাঁটুর নিচ ছেড়েছে, হাত দুটো কবজি পর্যন্ত ঢাকা। উৎসব কালো শার্ট, কালো প্যান্ট পরিধানে, হাতে ঘড়ি, পকেটে দুহাত ঢোকানো। নূরের পাশাপাশি নিরিবিলি রাস্তা ধরে হাঁটার আনন্দ উৎসব মনের অভ্যন্তরে গেঁথে চলেছে। মনে মনে বলছে, পথের মাঝে পথ চলেছে, আমি চলছি তার পাশে। সময়টা এখানেই থেমে থাকুক, চাই না পিছু ফিরে আর তাকাতে। মিশে গেছি আজ তার মোহতে, ইচ্ছে নেই ছেড়ে যেতে। পাশে থাকুক আমার এমন নীরবে। উৎসব নূরের সাথে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে দূর চলনে হেঁটে চলছে নূর উৎসব। নিশ্চুপতার ভাষা হয়তো একে অন্যের বুলি ফুটিয়ে দিচ্ছে, জানান দিচ্ছে মনোমুগ্ধতার কথা। সন্ধ্যা হয়ে রাতে পাড়ি দিচ্ছে আশপাশ। উৎসব পকেটে হাত রেখেই বলল, নূর চলো কাল বিয়ে করে নেই। সম্ভব না, তুমি চাইলে সব সম্ভব। আপনার বাবা আপনার বিয়ে ঠিক করে ফেলেছেন, এখন কিছুই করার নেই। বিয়ে শুধু ঠিক হয়েছে, বিয়ে হয়ে যায়নি, সময় এখনো আছে, চলো বিয়ে করি। না উৎসব, সম্ভব না। আপনার বাবা যদি জানতে পারেন আমি আপনার সাথে মহা বিপদ ঘটে যাবে। বাবাকে জানাবে কে? আমি সোর্স বন্ধ করে তবেই এখানে নিয়ে এসেছি। কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবেন? যতদিন না তোমায় আমার বানাবো। বিরক্ত হয়ে একদিন ফেলে চলে যাবেন। কখনো না, সেদিনটা আসবে না। আপনি জানেন আপনার চিন্তাধারা আর আমার চিন্তাধারা এক না। খুব করেই জানি। তুমি হয়তো ভাবছো আমি একজন নামি দামি ডাক্তারের ছেলে, আর তুমি সামান্য কেয়ারটেকারের মেয়ে। কিন্তু একবার ভেবে দেখো এই যুগে এখনো উঁচু নিচু জাতপাত দেখে না ঠিক অত। নূর তুমি ভুলে যেও না আমিও একজন ডাক্তার, তোমাকে সাথে রাখার দায়িত্ব আমি ভালোভাবে রাখতে পারবো। আমি জানি, কেননা আমি আপনার মতো কিছুই না, এখনো পড়াশোনা করছি, সামনে নিজের মতো এগিয়ে যাচ্ছি। নূর তোমাকে ছোট থেকে দেখে চলছি কিন্তু আজও তুমি ওরকমই আছো, কোনো পরিবর্তন হওনি। তুমি জানো কিনা জানি না তুমি অন্য সবার মতো না। প্রতিটা মেয়েই অন্যরকম উৎসব, কেউ কারো মতো না। আপনি আমাকে দেখে আসছেন দেখে আমাকে আপনি অবলম্বন বানিয়ে নিয়েছেন। উহু, অবলম্বন থেকে হৃদয়বান বানাতে চাই। বাবার সাথে এসে আপনার একটা কাজ করে দিতাম তাই বলে অবলম্বন থেকে হৃদয়বান হয়ে গেলাম? ওগুলো তোমার নজরে কাজ হলেও আমার জন্য আদর। হাসালেন আমায়। আপনি আজ ট্রেন থেকে না আটকালে চলেই যেতাম। আটকে ফেলেছি তো, যেতে তো দেইনি। অতঃপর ফ্ল্যাশব্যাক। উৎসব রেহমান, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত এবং খুব ভালো মনের একজন কার্ডিও সার্জন এবং ডক্টর। বাবা আফসার রেহমানের মতো উৎসব রেহমানও একজন নামকরা ডক্টর। কোনো কিছুর কমতি না থাকলেও মায়ের আদর নেই। মা ছোট থাকতেই পর পুরুষের হাত ধরে ছোট্ট উৎসবকে রেখে চলে যায়। উৎসবের বাসায় নূর তার বাবার সাথে মাঝে মাঝে এসে কাজ করে যেত। সেখান থেকেই চেনা জানা ওদের। উৎসব আপনি আমাকে সাজেক থেকে চলে যেতে দিন। আপনার বাবা আমার মতো হুজুগি মেন্টালিটির মেয়ে পছন্দ করবেন না, না কখনো আপনার সাথে থাকতে দিবেন। আপনি চলে গেলে সবার জন্য মঙ্গল। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে চলল নূর, কোনো বাধা বিপত্তি না রেখে সব বলে চলল। এখন দেখার বিষয় উৎসব কি তার নূরের পাশে থাকবে কি থাকবে না। নূর আমার মনে হয় আমাদের এখনই বিয়ে করতে যাওয়া দরকার, নতুবা তুমি আরেক ছুতো দেখাবে। এগুলো ছুতো না উৎসব, রিয়েলিটি। আপনার বাবা খুব ভালো ওয়েল ক্লাসের মেয়ে পছন্দ করেছেন, যে কিনা আমার মতোই না। আমি তো এই যুগের নামে খ্যাত গোষ্ঠীর মেয়ে। আমাকে নিয়ে ভাবনা রেখে লাভ হবে না।
তুমি কি বা কেমন তা জেনে লাভ নেই। আমি তোমার সৌন্দর্য দেখে না, চরিত্র দেখে মুগ্ধ হয়েছি। সৌন্দর্য একদিন বিলীন হলেও তোমার চরিত্র সবসময় অটুট থাকবে। আমি এটাই চাই, আমার পাশে কোনো অর্ধউলঙ্গ মেয়ে না থাকুক, তোমার মতো একজন পূর্ণরূপী মেয়ে থাকুক। মাফ করবেন, আমি যা বলার বলে দিয়েছি। আপনার সাথে এভাবে থাকাও আমার ধর্ম কোথাও অনুমতি দেয় না। আমি চলে যেতে চাই। তবে চলো, আজ তুমি আমি মিলে একসাথে ধর্ম মোতাবেক করব। আপনি হয়তো ভুলে গিয়েছেন সবার নজরে আপনি আমার জন্য পরপুরুষ। তোমার অর্ধাঙ্গ হতে আমার সমস্যা নেই, তবে কেন তুমি বাবার অজুহাত আমাদের মাঝে নিয়ে আসছো? আমি কি তোমার জন্য যোগ্য নই? না, অমন কথা বলবেন না। আপনাকে যে পাবে সে নিজেকে একজন ভাগ্যবতী মেয়ে ভাবতে দ্বিধা বোধ করবে না। তাহলে তুমি কেন দূরে ঠেলে দিচ্ছ? দূরে ঠেলে দেওয়ার জন্য সামান্য এক পরিস্থিতি করে দিতে পারে। আমি তো নিছক পেয়াদা মাত্র। একটা কথা শুনে রাখো, আমি যা বলি আর করি তা আমি নিজের করেই ছাড়ি। আর তুমি তো আমার অবলম্বন, তাকে আমার কাছে আগলে রাখতে একচুল পরিমাণ সময় নষ্ট করব না। অবলম্বন সময় অনুযায়ী শেষ হয়ে যায় মিস্টার উৎসব। আপনি যে অবলম্বন বলছেন তা আপনি ছাড়া আর কেউই মেনে নিতে পারবে না। নূর, আমি না ছোট থেকেই আদরের পাগল। মায়ের আদর পাইনি। বাবা সবসময় হাসপাতালে ব্যস্ত থাকতেন। সপ্তাহে একদিন উনার সাথে খাবার টেবিলে দেখা, তাও কোনো কথা হতো না। আমার মস্তিষ্ক ধীরে ধীরে আমার আওতাহীন হয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম। আমার ওই খারাপ সময়ে শুধু একটুখানি আদর সোহাগ করেছেন তোমার বাবা। তোমার বাবার মতো এত ভালো মানুষের সৌহার্দ্য আমি আজ এই পর্যায়ে পৌঁছেছি, এতদূর এগুতে পেরেছি। আমার বাবা যে শুধু নামে বাবা ছিলেন তা বাইরের মানুষ জানতেন না। সবাই তো ভাবত আফসার রেহমান একাই কত সুন্দর করে বিনা মায়ের সন্তানকে লালন পালন করেছে। সত্য তো আমি জানি, সত্য তো তুমি জানো। চলুন বাসায় ফিরে, এত রাত করে বাইরে থাকার অভ্যেস নেই। নূর কথা বাড়াতে চাইল না। উৎসব নূরের কথা মতো পা ঘুরিয়ে রওনা দিল। যেভাবে যে রাস্তা ধরে এসেছিল সেই রাস্তায় পা বাড়িয়ে চলতে লাগল। ফ্ল্যাশব্যাক। উৎসবের ছোটবেলা থেকে পছন্দের ছিল নূর। নূর তখন বাবার সাথে এসে বাবার কাজে এটা ওটা সাহায্য করত। তখন কাজের ফাঁকে উৎসবের সাথে খেলাধুলাও করত। উৎসবের পরিবারে দাদা দাদি চাচা সবাই বিদেশ থাকেন, ওখানেই সেটেলড। শুধু উৎসবের বাবা আফসার রেহমান তার খ্যাতনামার জন্য নিজ দেশেই পড়ে রইলেন। দেখতেই দেখতে উৎসব বড় হল, নিজের পায়ে দাঁড়ালো, মেধায় পরিশ্রম দেখিয়ে হয়ে গেল বিশিষ্ট কার্ডিও সার্জন এন্ড ডক্টর। সপ্তাহ খানিক আগে নূর তার বাবার সাথে রীতিমতো এসে কাজে হাত লাগাল। অমনি উৎসব সুযোগ বুঝে নূরকে বিয়ের প্রস্তাব দিল। নূর কিছুটা অবাক হলেও পরে মুখের উপর দ্বিমত বুঝিয়ে দেয়। উৎসব আর তেমন জোর করল না। ভাবল একেবারে নূরের বাবাকেই প্রস্তাবটা দিবে, তখন নূর আর না করতে পারবে না। এদিকে উৎসবের বাবা উৎসবের অজান্তেই নিজের পছন্দমতো এক বিজনেসম্যানের মেয়ের সাথে উৎসবের বিয়ে ঠিক করে। উৎসবের বাবা একদিন খাবার টেবিলে সবার সামনে কথাটা জানালে নূরের মুখ অনেকটা খারাপ হয়ে যায়। নূর গতকাল তার বাবাকে বলে খাগড়াছড়ি থেকে ঢাকা চলে আসার জন্য ট্রেনে উঠলে উৎসব সেটার খবর কিভাবে যেন পেয়ে যায়। উৎসব নূরের রওনা দেয়া ট্রেন থেকে খুঁজে বের করে সাথে আসতে বলে। কিন্তু নূর যেতে না চাইলে এক পায়ে উৎসব বাধ্য হয় নূরকে থাপ্পড় দিতে। উৎসব খুব জোরে থাপ্পড় দেয়াতে নিকাবের আড়ালেই নূরের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে আর জ্ঞান হারায়। উৎসব নূরকে সাজেকের এক ফার্মহাউজে এনে রাখে, কেননা নূর এখনো ঢাকা চলে আসার জন্য উৎপেত আছে। নিরিবিলি পথ পাড়ি দিয়ে ফার্মহাউজে ফিরে এলো নূর। উৎসব নূর তাকে দেখিয়ে দেয়া রুমের দিকে চলে গেল। উৎসব তার পাশের রুমে। নূর দরজাটা লাগিয়ে ওড়নাটা বিছানায় রেখে স্তব্ধ পরিবেশটার বারান্দায় গেল। অন্ধকারময় চারপাশ, থেমে থেমে ঝিঝি পোকাও ডাকছে। বাতাসের সুন্দর বেগের খেলায় নূর নিজেকে এলিয়ে শূন্য মনের গভীরে যাওয়ার চেষ্টা করল। মনে মনে বলল, আমি আসলে আছি কেন? আমার তো চাওয়া পাওয়ার কিছুই নেই। বাবা আছেন, মা নেই। সুখ আছে, তীব্র নেই। ভালোবাসা আছে, উঠে নেই।
উৎসব আছেন, নূর নেই। ব্যাপারটা এভাবে ভাবলে ঠিক হয়। আমি এমন এক যুগে আছি যেখানে মূল্য নেই। আমার আনন্দ আছে, উপভোগ করতে নেই। আমি কখনো উনার কাছে বা পাশে থাকার মতো যোগ্যতা অর্জন করিনি। তবে কেন উনি পাশে চাচ্ছেন? আমি তো যোগ্যতাহীন মেয়ে। উনি এত বড় নামকরা সার্জন। উনার উপরে সব পেশেন্ট আশায় চেয়ে থাকেন। মেয়েদের লাইন লেগে থাকে, আর উনি আমার আশায়। কি খেলা তাই না, নূর? তোর নামটা নূর হলেও কাজে বিষাদে তুই নূর না। কিভাবে ভুলি উনার বাবা আমাকে গালিগালাজ করেছেন? মানুষ কি সত্যি পারে এমন করতে? ছোট থেকে আঙ্কেলের সেবা করে আসছি, বাবাকে দেখেছি স্নেহ সম্মান করে যত্ন করতে। 1 মিনিটে সব ভুলে উনি আমাকে থার্ড ক্লাস, অসভ্য, নির্লজ্জা বলে আখ্যা দিলেন। আমি যে উনার ছেলের কাছ থেকে দূরে আছি কারণটা একমাত্র উনি। কোনো মেয়ে নিজের আত্মগরিমায় দাগ লাগাতে পছন্দ করবে না, কোনো মূল্যেও না। আমার দ্বারাও সম্ভব নয় লান্নানা ভুলে উৎসবকে কাছে টেনে নিব। সেটার জন্য আমি নিজেই দুঃখিত। উৎসব শাওয়ার ছেড়ে দেয়ালে এক হাত রেখে মাথা নিচু করে ঝুঁকে আছে। জীবনে আদর, ভালোবাসার ছোঁয়াই মেলেনি। একা একা বেড়ে ওঠা স্থিরচিত্তের মন মানসিকতায় আজ নিঃসঙ্গ। যার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সে পাগল, সে মানুষটা এক ধাক্কায় দূরে ঠেলে দিচ্ছে। সব গল্পে কি এমনই হয়? দুজন দুজনকে মনের দিক থেকে টানলেও পরিস্থিতি এসে সমাপ্তি ঘটায়। উৎসব 1 ঘন্টার বেশি সময় ধরে শাওয়ারের নিচে চোখ বন্ধ করে ভাবনায় ডুবে আছে। চোখ খুললে যেমন পরিষ্কার দেখায়, চোখ বন্ধ করলে কেউ নেই। উৎসব নিজের অশান্ত মনকে কয়েক দফা প্রশ্ন করে বসল, আজ যেটার উত্তর নেই। মানুষের সেবা করতে করতে নিজের মনের সেবাই ভুলে গিয়েছি। কি অদ্ভুত, নিজেকে সবার মাঝে বিলিয়ে দিয়ে আমার কাছে কিছুই নেই। শূন্য, সামান্য একটা হার্টপিস, সেটাও নূর নামক মানবীর কাছে বিলিয়ে দিয়েছি। কি আছে আমার কাছে? কিছু কি অবশিষ্ট আছে, নাকি আরো কিছু বিলিয়ে দেওয়া বাকি? ওহ হ্যাঁ, বাকিই তো। নিঃশ্বাসটা দেওয়া বাকি। বাবা সেটাই চাচ্ছেন নিজের সেলফ রেসপেক্টের জন্য। দিয়ে দিব, সেটাও বিলিয়ে দিয়ে দিব। মানুষ না বড়ই আজব। এই যে দেখুন আপনার চারপাশে, এক পক্ষ সম্মতি দিলে আরেক পক্ষ মানবে না। একজন খোঁটা দিলে অপরজন নাক গলাবে। কেউ কটূক্তি করলে আরেকজন মুখ ঠেসে গালি শোনাবে। এটাই তো নিয়ম, এটাই তো গল্প। গল্পের কথায় একটা নতুন বাক্য শুনছি যেটা মানুষ ইদানিং ইউজ করছে, গল্প হলেও সত্যি। উৎসব খাবার নিয়ে নূরের রুমে নক করছে। 2-3 টোকা দিতেই নূর দরজা খুলে দিল। উৎসব খাবার নিয়ে এসেছে। সে নূরকে এক প্রকার ঠেলেঠুলে ভেতরে গিয়ে বিছানায় বসল। নূরকে পাশে বসতে বলল। নূর এক হাত দূরে বসে নিল। নূরকে দূরে বসতে দেখে উৎসব একটু কাছে যেয়ে বসল। নূরকে বলল, ভালো মেয়ের মতো হা করো, খেয়ে নেও খাবারটা। নূর চুপচাপ খেয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা বলি? উৎসব ভাত মাখাতে মাখাতে হুম বলে সম্মতি জানালো। আপনি যে প্রেয়সীর জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, সে আপনার হতে পারবে না। উৎসব নূরের দিকে খাবারের লোকমা দিবে তার আগেই সেটা থেমে গেল। ভ্রুকুচকে বলল, কেন? সব সময় অপেক্ষার ফল মিষ্টি হয় না। ফল তো ফলই। তোমাকে পেতে টক মিষ্টি ফলের প্রয়োজন পড়বে না। আমি খাবার ফলের কথা বলিনি। আমিও জানি। তাহলে টপিক কেন ঘুরাচ্ছেন? যেভাবে তুমি আমায় ঘোরাচ্ছ, আমিও একটু কথার ছলে ঘুরিয়ে নিলাম। আপনি জানেন কিনা জানি না, আমার এসব তর্ক করতে পছন্দ না। বাহ, তবে জমবে দেখছি। প্লাস মাইনাসে চরম আকর্ষণ ঘটবে। উহু, প্লাস মাইনাস কাছাকাছি থাকলে আকর্ষণ করবে, তার আগে নয়। ভুল বললে নূর সাহেবা। মেথ করার সময় প্লাস মাইনাস একসাথে থাকতে পারে না। কোনো এক সমীকরণে একসাথে কাটা যায়। আপনিও ভুল বললেন। কাটাকাটি করার সময় তাদের একই জাতীয় হতে হয়, তবে তারা কোনো এক সমাধানে একসাথে ভ্যানিশ হবে। নূর তুমি না বড্ড যুক্তিবাদী। কথায় না তোমার সাথে পারা যায় না বুঝলে। হাসালেন ডাক্তার সাহেব। টপিক আপনি তুলে আমার উপর চাপিয়ে দিলেন। উৎসব আর কথা বলল না। খাবারের শেষ লোকমাটা নূরের মুখে পুড়ে মুচকি হেসে বলল, নূর খেয়াল করেছ?
ব্যাপারটা কথার মাঝে আমরা দুজনই সাহেব সাহেবা বলে ফেলেছি। বিষয়টা সুন্দর না? জটিল বিষয়টা আপনি সুন্দর বলছেন। জটিল কিভাবে বলো তো? এই যে ভুলক্রমে বলে ফেলা সাহেব সাহেবা শব্দগুলো আপনি আখ্যান্তিক করে সুন্দর বলছেন। তোমার সাথে পারা যাবে না গো। বিয়ের পর শেষ করবে। পারতে হবে না। বিয়েটা কখনো সম্ভব না। অসম্ভব বলেও কোনো ওয়ার্ড আবিষ্কার হয়নি। আমি আমার দ্বারা করা কাজটা বোঝাচ্ছি, অন্য কিছুর তৃতীয় মাত্রা না। নূর, তোমার সাথে পারলাম না। উৎসব প্লেটটা নিয়ে রুমের বাইরে চলে গেল। উৎসবে যাওয়ার সাথে সাথে নূর রুমের দরজা আটকিয়ে পিঠ থেকে দাঁড়ালো। মাথায় শুধু একটাই চিন্তা, কি করে এখান থেকে পালানো যায়। কাল দুপুরে ফের ট্রেনের টাইম ঢাকাগামী। উৎসবের কাছ থেকে এটাই একটা পন্থা, দূরে যাওয়ার, নতুবা আরেক বিপত্তি ঘটে যাবে। নূর একটু ঘুরে দরজার সিটকিনিটা খুলে বাইরে উকি দিল। উকি দিতেই পাশ থেকে কেউ বলল, ম্যাম আপনার কিছু লাগবে? নূরের আর বুঝতে বাকি রইল না, উৎসব বাইরে নিগরারির জন্য চাকর বসিয়ে দিয়েছেন, যারা দিন রাত 24 ঘন্টা নূরের উপর নজর রাখবে। নূর কপাল কুঁচকে বলল, হ্যাঁ কিছু লাগবে। যদি আনতে না করছো, তারপর দেখো কি করি। না না ম্যাম, আপনি আদেশ করুন, আমি এনে দিব। আমার জন্য একটা ট্রেনের টিকিট বুক করো, ঢাকাগামী। এ আপনি কি বললেন ম্যাম? স্যার শুনলে আস্ত রাখবেন না আমায়। ওসব শুনে আমার লাভ নেই। আমার যথাসময়ে কাজ চাই, কাজ। ম্যাম আমি অসম্ভব দুঃখিত, এটা সম্ভব না। এমন কিছু করলে স্যার আমার চাকরি নট করে দিবেন। তাতে আমার তো কিছু যায় আসে না। তোমার কাজ আমার হুকুম মানা, তুমি তাই করবে। প্লিজ ম্যাম, আমার চাকরি শেষ করবেন না প্লিজ। আমার বাসায় বউ বাচ্চা আছে, উনাদের দেখভাল করতে হয়। এখন চাকরি চলে গেলে খাওয়াবো কি বলুন? নূর একটু মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, আমি এমন কিছু করতেও বলছি না। আমি তো গরম চুলায় পানি ছিটিয়ে দেখছিলাম, এতে যা বুঝলাম চুলোর তাপ খুব। নূরের কথার মাথামুন্ডু না বুঝতে পেরে বেচারা মাথা চুলকাতে লাগল। নূর আবার ঠিক হয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 11টা। ঘুম ঘুম চোখে মেলে তাকানোর চেষ্টা করছে উৎসব। তার চোখে প্রচুর ঘুম। কিভাবে যে সকাল সকাল টের পেল না তার হিসেব মিলাচ্ছে বিছানায় বসে বসে। উৎসব কাঁথা সরিয়ে পা দুটো ফ্লোরে রেখে শরীর এক টানা দিয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে হাঁটা দিল নূরের রুমের দিকে। নূরের রুমে যেয়ে বেশ কয়েকবার নক করল, কিন্তু ওপাশ থেকে খোলার নাম বন্ধ নেই। এবার জোরে জোরে ধাক্কালো, না, এবারও খুলছে না। বাধ্য হয়ে উৎসব দরজা ভেঙে দেখে রুম পুরো খালি, কেউ নেই। এপাশ ওপাশ তাকায়, না নূর নেই। ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগানো, ও ওখানেও থাকতে পারে না। পুরো রুমে পাগলের মতো খুঁজতে লাগলো, যেন ছোট্ট কোনো মহামূল্যবান চোখে না পড়ার মতো জিনিস হারিয়ে গেছে। বারান্দার দরজা খোলা। উৎসব তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে দেখে রেলিংয়ের সাথে ওড়না বাঁধানো। একটু নিচে তাকিয়ে দেখে ওড়না ঝুলছে লম্বা করে। একের পর এক ওড়নায় গিট বসিয়ে লম্বা করে সেটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ছেড়েছে। ওড়নাগুলো যে উৎসবের চুজ করা জামার ওড়নাগুলো ছিল সেটা বোঝা শেষ। উৎসব সিকিউরিটি সিস্টেমের সবাইকে ডেকে চেঁচিয়ে জিজ্ঞেস করল, আপনারা কেমন ডিউটিতে ছিলেন বলুন তো? আপনাদের চোখের সামনে একটা মেয়ে বারান্দা দিয়ে পালালো আর আপনারা খেয়ালই করেননি? চোখ কোথায় রেখে ডিউটি করছিলেন? সবার মুখ কালো। উৎসবের কথা শুনে সবাই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ ফ্লোরের দিকে। উৎসব সবাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে, কেয়ারলেস পাবলিক বলে দৌড়ে চলে গেল। গাড়ি নিয়ে হুমহাম স্পিড, যাকে বলে পাগলা হাওয়া যেভাবে চলে। আধ ঘন্টার রাস্তা মাত্র 15 মিনিটে কভার করে গাড়ি এনে থামালো রেল স্টেশনে। নূর একমাত্র ট্রেন দিয়েই তার গন্তব্যে পৌঁছাতে পারে, কেননা বাস জার্নিতে ছোট থেকে ওর প্রবলেম। উৎসব পাগলের মতো ট্রেনের সব কয়টা বগি একে একে চেক করেছে, কিন্তু নেই। নূর এখানকার কোথাও নেই। কয়েকজনকে নূরের ছবি দেখিয়েও জিজ্ঞেস করছে, কিন্তু এ পথেও কোনো খোঁজ মিলল না। ট্রেন অতঃপর সাইরেন বাজিয়ে তার যাত্রা পথে অগ্রগামী হল। চোখের সামনে ট্রেন তার ধীর গতি থেকে উচ্চ গতিতে যাত্রা শুরু করল।
উৎসব তার অতি প্রয়োজনীয় হারিয়ে যাওয়া কাছের জিনিসের জন্য অস্থির হয়ে চুপটি মেরে গেল। এক বুক হতাশ নিয়ে পাশে থাকা এক বেঞ্চে ধূপ করে বসে পড়ল। হাত দুটো দিয়ে মুখ ঢেকে নিচু হয়ে ঝুঁকে বসে রইল। সব শেষ, সব। নূর অবাধ্যতা করলই। ছেড়ে গেলে আমায় নূর, কেন গেলে? হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, ভাই আমনে কি কেউরে খুঁজতাছেন? কারো কণ্ঠস্বর শুনে উৎসব মাথা উঠিয়ে হাত সরিয়ে দেখে এক ভিক্ষুক বেঞ্চের পাশে থাকা স্টেশনের ফ্লোরে পাটের বস্তা বিছিয়ে বসে আছে। উৎসবকে চুপ থাকতে দেখে সে আবার বলল, ভাই আপনি কইলেন না যে আপনি কি কেউরে খুঁজতাছেন? 1 ঘন্টা ধইরা দেখতাছি আপনি এদিক ওদিক দৌড়াইতাছেন। জরুরি কিছু খুঁজতাছেন? উৎসব এবার হতাশ কণ্ঠে বলল, জি ভাই, খুব কাছের কাউকে খুঁজে চলছি, পেলাম না তাকে, সে বোধ হয় চলেই গেছে। ভাই আপনি যে ওই দোকানদাররে ফোনে কি জানি দেহাইলেন আমারে দেহান যাইব? উৎসব ভিক্ষুকের কথায় কি যেন মনে করে ফোন থেকে নূরের ছবি দেখালো। নূরের ছবি দেখে ভিক্ষুক 1 সেকেন্ডেই বলল, ভাই ভাই হেরে তো দেখোসি আমি। হে স্টেশনে আইছিল, আমারে ভিক্ষাও দিছে। এই আফায় ট্রেনে উঠব তার আগেই এক বুইরা 49 বছরের মনে হয় হে ওই আফারে কানে কানে কি জানি কইয়া লইয়া গেল। উৎসব মনে মনে আশার প্রদীপ পেল। মনে মনে একটু শক্তি সঞ্চার করে ভিক্ষুককে অস্থির হয়ে বলল, আপনি আপনি আর কিছু দেখেছেন বা শুনেছেন কিছু? উনারা কোথায় যাচ্ছে, কি বলছে? এমন কিছু? হ ভাই, একটা জিনিস মনে আছে, সাজেকের ওইখানে কিয়ে জানি হাউজের কথা কইছিল, হেরা ওইখানে যাইব। হাউজ হাউজ বলেছিল? আচ্ছা ফার্ম হাউজ বলেছিল? হ হ ভাই, এডাই কইছে এডাই। ধন্যবাদ আপনাকে, অজস্র ধন্যবাদ। আপনি বলুন আমি আপনার কিভাবে কৃতজ্ঞতার হিসাব চুকাব? ভাই আমি একটা মানুষের সাহায্য করছি হের লিগা ইনাম নিমু? না ভাই, আমি ভিক্ষুক হইতে পারি কিন্তু আমার মন মানসিকতা নিচু না। আপনি জলদি যান ভাই, আফায় নাইলে যাইব গা। যান ভাই আমারে কিছু দেয়া লাগবো না। উৎসব স্বস্তির দৃষ্টিতে আবেগান্বিত হয়ে ভিক্ষুককে সম্মান জানাচ্ছে। মনে মনে বলছে, না ভাইজান আপনাকে ধন্যবাদ অন্যভাবে দিব। আপনি যে আমার অবলম্বনটাকে দেখিয়ে দিলেন, অজান্তেই কত বড় একটা সাহায্য করলেন। তার বকশিশ আমি সুন্দরভাবে দিব, ইনশাআল্লাহ। উৎসব স্টেশন ছেড়ে গাড়িতে বসে রওনা দিল তার গন্তব্য ফার্মহাউজের দিকে। এত স্পিডে চালাচ্ছে যে 19 থেকে 20 ঘটলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জানের উপর দিয়ে উঠবে। উৎসবের সেসব দিকে ধ্যান নেই নিজের সাথে কি হতে পারে, ওর চিন্তা শুধু এটুকুই হচ্ছে, নূরের সাথে বড় লোকটাই বাকে কেন ওকে পুনরায় ফার্মহাউজে নিয়ে যাবে? সে কি আমায় চিনে, ভালো করে চিনে? ভাবতে ভাবতে ফার্মহাউজের গেটের ভেতর দিয়ে ঢুকে সদর দরজার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরের দিকে যায়। যে দেখে নূর ড্রয়িং রুমে সোফায় বসে, পাশে উৎসবের বাবা হাত ভাঁজ করে মুখ শক্ত করে তাকিয়ে আছেন দেয়ালে থাকা ঘড়ির দিকে। উৎসব অবাক চোখে আস্তে আস্তে তার বাবার সামনে গেল। তার বাবা ঘড়ির দিকে না তাকিয়ে উৎসবের দিকে তাকালো। গুড নুন বাবাজি, তা আসতে এত দেরি হলো কেন? বাবা তুমি এখানে? হ্যাঁ বাবাজি আমি এখানে। কি ব্যাপার আমাকে দেখে খুশি হওনি বুঝি? না বাবা তুমি না। তাই বলে বাবাজি তুমি তোতলাবে নাকি? আমি তোমার বাবা, জম না। বাবা তুমি খোঁজ, আমি খোঁজ পাবো তা কি করে হয় বলো তো? তুমি আমার শহরে, আমার জায়গাতে নূরকে নিয়ে থাকবে আর আমি জানবই না? ব্যাপারটা কেমন হয়ে গেল না বাবাজি? বাবা তুমি মাফ করার মতো কি কাজ করেছো বাবাজি? একটু ভেবে বলো তো মাফ করার মতো কিনা। তুমি নূরকে বিয়ে করবে, এত বড় বিষয়টা তুমি এলিনার সাথে বিয়ে করার ঠিক একদিন আগে বলো, যেখানে এলিনার বাসায় বিয়ের জমজমাট প্রায় শেষ। নূরকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে কিডন্যাপ করবে তাও প্ল্যানিং কর। তোমার প্ল্যানিং ইতিহাস রমিজ আমার কানে পৌঁছালে রাগের মাথায় নূরকে কি যাতা বললাম ও তো বাড়ি ছেড়ে চলেই গেল। আর তুমি নিজের সুইসাইড নোট লিখে বাসা থেকে পালাও আর নূরকে নিয়ে এখানে থাকছো। বাবা তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বাড়ির একটা পাতা নড়তে দেও না, সেখানে তো আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে
হ্যাঁ, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়তে দেই না, তাই বলে একমাত্র ছেলের সুইসাইড আমি মরার আগ পর্যন্ত সহ্য করতে পারবো না। বাবা, আমি আর কথা বাড়াতে চাই না। তুমি বিয়েতে সম্মতি দেও বা না দাও, আমি নূরকে বিয়ে করব। সেটা ওর ইচ্ছার বিরুদ্ধে হোক না হয় আপনার ইচ্ছার বিরুদ্ধে, আমি তা পরোয়া করি না। আমি নূরকে চাই, কোনো শর্ট ড্রেস পরোয়া মডার্ন মেয়ে এলিনাকে চাই না। এলিনা অনেক ভালো মেয়ে বাবাজি, তুমি বাহ্যিক অবস্থা দেখে কেন না করছো? বাবা, আমি একটা কথা বলবো শুধু, তুমি নূরের সাথে আমার বিয়ে মেনে নিবে নাকি না? আমি আমার ছোটবেলার বন্ধুকে ওয়াদা, তোমার ওয়াদার জন্য তুমি আমার জীবন নষ্ট করতে চাইছো? এই কেমন বিচার বাবা? তুমি তো আমার চেয়ে বেশি জ্ঞানী, কাজে কর্মে বুদ্ধিতে পেশায় সব। কেন তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে এমন অশিক্ষার মতো ডিসিশন নিচ্ছ? জনাব রেহমান উৎসবের কথায় অসহায় হয়ে পড়লেন। ঠিকই তো বলছে উৎসব, কিন্তু সামান্য এক কারণে এত বছরের বন্ধুত্ব যে শেষ হয়ে যাবে। উনি মন খারাপ করে বললেন, বাবাজি, ওর সাথে ওয়াদা না রাখলে এত বছরের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। বন্ধুত্ব শেষ করা যায় না উৎসব। জানো, আজ সত্যি আমার মায়ের প্রয়োজন। উনি পাশে থাকলে তোমার এমন ওয়াদা কখনো আমার সুখের ভেতরে আসতে দিত না। কখনো না বাবা। উৎসবের কথায় জনাব রেহমান চুপ। তার ছেলে নিজের সুখের জন্য তার কাছে অনুনয় করছে, আর উনি ওয়াদা নামক এক অদৃশ্য বন্ধনের জন্য কাবু হয়ে আছেন। কিছুই যেন ঠিক না। জনাব রেহমান নূরের দিকে তাকালেন। মাথা নুয়ে চুপচাপ বসে আছে নূর, মাথায় ঘোমটা টানা। নূরকে উদ্দেশ্য করে বললেন, নূর, তুমি বলো আমি কি করতে পারি? তোমার বাবা তো সবসময় পাশে থেকে উপদেশ দেন, সাহায্য করেন, উপায় বাতলে দেন। তারই মেয়ে হয়ে তুমি কিছু বলো নূর। নূর মাথা তুলে চোখ নিচু রেখে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি আমার বাবার মেয়ে হলেও উনার মতো অভিজ্ঞ মানুষে এখনো পরিণত হইনি। আমি অনেক ছোট, আপনার থেকে অনেক ছোট। আমার বলা উপায়গুলো বাবার বলার মতো হবে কি না সেটার বিবেচনা আপনি করে নিবেন। যদি করতে পারেন তবে বলবো কিছু। বলো নূর, আজ আমার উপায় লাগবেই। মা ছাড়া আমার একমাত্র ছেলেটা যা চাচ্ছে আর আমি যা চাচ্ছি তাতে আকাশ পাতাল তফাতে। আমায় কোনো বাতলে দাও নূর। আঙ্কেল, আপনার ছেলে উৎসব একজন বিবেকবান মানুষ। সব বুঝেন, জানেন এবং ঠিকটা করেন। আপনিও তেমনি, কিন্তু আপনার মধ্যে অহংকারটা কাজ করে। আপনি মনে করেন দুনিয়ায় আপনিই একজন মানুষ যে কিনা ছেলের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, দ্বিতীয় কেউ নয়। কিন্তু আঙ্কেল, দুনিয়া না এখন ওয়াদার উপর চলে না। আমি এটা বলছি না আপনি ওয়াদা ভেঙে ফেলুন। ওয়াদা করুন এবং মানসম্মান দিয়ে রাখুন। ব্যাপার এখানে কারো জীবন নিয়ে, কারো সারা জীবনের ব্যাপার। আপনি ওখানে উৎসবের মতো না নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে এক মেয়ের সাথে বিয়ে ঠিক করলেন যাকে সে দুচোখে সহ্যই করতে পারে না। তবে আঙ্কেল, আর গভীরে কথা বাড়াব না, শুধু একটা কথা বলবো, উৎসবকে ওনার মতো ছেড়ে দিন। উনাকে বাঁচতে দিন। ভাববেন না আমি নিজের জন্য বলছি। আমিও মানুষ, অপর মানুষের অন্তস্থ বুঝি। নূর আমার বন্ধুকে কি বলে সামলাবো? ও মানুষ কি সেটা বুঝে? ও কি বুঝবে? উনি যদি আপনার ভালো বন্ধু হন, জানপ্রাণ দিয়ে আপনার ব্যাপারটা বুঝে আপনাকে ওয়াদা নামক বন্দি থেকে অব্যাহতি দিবেন। এটা আমার বিশ্বাস। আর যদি ওয়াদার নাম দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে তবে উনার কাছে বন্ধুত্ব না, ওয়াদার মূল্য আগে। উনি আপনাকে ওয়াদার দোহাই দিয়ে আটকে দিলে বুঝে নিবেন আপনার সম্পর্ক ওখানেই শেষ। উৎসব নূরের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এ যেন অন্য নূর। তার কণ্ঠে আজ নীরবতা কোমল নেই, আছে অধিকার ও ওয়াদা নিয়ে বোঝানো এক বলিষ্ঠ জবাবে বেড়ে ওঠা নূর। নূরের কথা শুনে উৎসবের বাবা খানিকটা চুপ করে রইলেন। ড্রয়িং রুমেই পায়চারি করছেন লাগাতার। কি করবেন আজ? জনাব রেহমান তার পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলেন। ফোন কানে দিয়ে অন্যদিকে চলে গেলেন। উৎসব নূরের পাশ ঘেঁষে বসলে, নূর উঠে দুহাত দূরে বসে। উৎসব নূরের দিকে তাকিয়ে বলল, নূর, একটা কথা বলি, অনুমতি হবে? জি বলুন। তোমার মা কি আদালতের জজ ছিলেন? কেন?
না মানে তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, মাঝে মাঝে ভাবতে থাকি তোমার মা বোধ হয় কোনো এক আদালতের জজ ছিলেন। আমার মা একজন টিচার ছিলেন, জজ ছিলেন না। ও আইসি, টিচার ম্যাম বোধ হয় খুব রাগী ছিলেন, ঠিক না নূর? জানি না, তোমায় বিয়ে করলে নারিস কাছে বুঝলে, তুমি না খুব রাগী। রাগের মাথায় কখন যে কি করো। আল্লাহ, আমার বাচ্চাগুলোর কি হবে বলো? আপনার কি মনে হচ্ছে না একটু বেশি আবেগে ঢুকে গেছেন? কল্পনা থেকে বের হন এবং বাস্তবতা দেখুন। কল্পনা এবং বাস্তবতা দুটোই চোখের সামনে, আর কাউকে নিয়ে ভাবা যায় বলো? আপনি এটা ভাববেন না আমি আপনার বিয়ের জন্য বলেছি। শুধুমাত্র সম্মানের খাতিরে আপনার বাবাকে ভুল থেকে সঠিকে এনেছি। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। উৎসব কিছু বলল না। নূরের প্রতি কথার জবাব তার কাছে গুছিয়ে নেই। আগে গুছাতে হবে, তারপর বলতে হবে। এরই মধ্যে জনাব রেহমান এসে বললেন, নূর তোমার সাথে কিছু কথা আছে, একটু জরুরি। নূর বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘোমটাটা ঠিক করে বলল, জি আঙ্কেল বলুন। আমার বন্ধুর মেয়েটার না। জনাব রেহমান গম্ভীর গলায় কিছু কথা বলতে গিয়ে আটকে গেলেন। নূর উনাকে বলল, আঙ্কেল আমি ভুল করলে মাফ করবেন। ছোট এখনো, অত অভিজ্ঞ না। ভুল কিছু বললে মাফ করবেন। নানুর এখানে ভুলের কথা বলছি না। ব্যাপারটা হলো, জরুরি কিছু হলে ইতস্তত হবেন না, সহজ হয়ে বলে দিন। নূর আমার বন্ধুর মেয়ের ভিডিও বের হয়েছে, পুরো সমাজ ওকে ছি ছি করছে। মেয়েটা নাকি ভালো না। আমি বন্ধুকে কল করেছি, ওর ফোন বন্ধ। পরে আরেকজন থেকে শুনলাম, নূর এলিনার সাথে বিয়ে দিব না আমি। তুমি যদি রাজি হও তবে উৎসবের। মাফ করবেন আঙ্কেল, আপনি আমায় যেভাবে গালিগালাজ করেছিলেন তা ভোলা মুশকিল। সেটার জন্য আমি অনুতপ্ত। নূর, আমার ভুলের জন্য আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমি কষ্ট দেওয়ার কেউ না আঙ্কেল। কষ্টটা পরিস্থিতি এবং আবেগ তৈরি করে দিয়েছে। এখন ধৈর্য ধরুন, আপনার ছেলের মাথা থেকে প্রেমের ভূত নেমে যাবে। নানুর আমি তোমার কাছে হাতজোড় করি, প্লিজ ছেলেটাকে একটু আগলে নেও। মাহারা সন্তানটা আমার কাছে থেকেও যন্ত্রণা প্রকাশ করতে পারেনি। ও তোমায় চেয়েছে শুধু, দূরে ঠেলে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি নূর, মাফ করো আমায়। আমার কাছে মাফ চেয়ে আমায় লজ্জায় ফেলবেন না আঙ্কেল। মাফ আমি করে দিয়েছি, কিন্তু পুরনো ঘটনা ভোলা কঠিন। জনাব রেহমান আর কিছু বলবেন তার আগে ড্রয়িং রুমে কেউ প্রবেশ করে বলল, সাহেব আমায় ডেকেছিলেন? আমি এসেছি। কণ্ঠস্বর শুনে সবাই পিছু ফিরে তাকালে দেখে নূরের বাবা এসেছেন। নূর দৌড়ে তার বাবার পাশে দাঁড়ালে তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে সাহেব আমাকে বলেছে রে, তুই যে কেন হুটহাট করে ঢাকা আসতে চাচ্ছিলি আমি জেনে গেছি মা। বাবা আমায় ক্ষমা করে দিও, আমি না চাইতেও তোমার কাছে সত্য গোপন রেখেছি। চুপ, শান্ত হ। সাহেব ফোন করে বলেছে সব জানি আমি। বাবা মেয়ের কথোপকথনে ব্যাঘাত ঘটিয়ে জনাব রেহমান বললেন, নেহাল তোমার মেয়ে না আমার ছেলেকে বিয়ে করবে না। একটু বুঝাও তো তোমার মেয়েকে, চটপট রাজি হয়ে যেতে। আমি দেখছি সাহেব, আমার মেয়ে আমার কথা কখনো ফেলে দিবে না। কিরে মা ঠিক বলছি তো? বাবা প্লিজ তুমি অযথা বিয়ে করো না। আমি উনাকে বিয়ে করব না। কেন মা? উৎসব তো ভদ্র সুশীল ছেলে, তোকে না খুব আদরে রাখবে। বাবা পুরনো ইতিহাস উনাকে দেখলে আমার চোখের সামনে ভাসে, সহ্য হয় না তখন উনাকে। অপরাধীও মাফ চেয়েছে আর নিরাপরাধী তোকে চাচ্ছে। বুদ্ধি করে বল, কি করবি? একদম সত্যি বলবি, আমার দিব্যি খেয়ে বল। বাবা, মা ওকে বিয়ে করেনি, ওর মতো ছেলে লাখে খুঁজেও পাবি না। বাবা প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই উৎসবকে বিয়ে করবি ব্যাস। তোকে ওর মতো সৎ ছেলের কাছে তুলে দিয়ে আমি শান্তিতে তোর মায়ের কাছে যেতে পারবো। তুমি আবার মায়ের কাছে যাওয়ার কথা বলছো? নূরের ঠোঁট উল্টিয়ে কান্না কান্না ভাব দেখে সবাই হেসে দিল। নূর তার বাবার কসমে বিয়েতে রাজি হয়ে গেল। উৎসবের তো আর তরস হয়েছে না সে কখন তার প্রিয়জনকে পাশে নিয়ে চলবে। উৎসব তার বাবাকে বলল, বাবা প্লিজ প্লিজ আমি নূরকে এখনই বিয়ে করতে চাই।
এখনই প্লিজ বাবা, আমি কাজই রেডি করে রেখেছি। যে কোনো সময় ফোন করলে গার্ড নিয়ে আসবে, প্লিজ। বাবাজি, এত যখন অপেক্ষা করেছো আরো কিছু দিন অপেক্ষা করো। নূর তো তোমার সাথেই থাকবে আজীবনের জন্য। না বাবা প্লিজ, সময় এখনো আছে, ওকে বিয়ে করে সোজা বাড়ি তুলতে চাই। কখনো কিছু চাইনি, তুমি প্লিজ এই উইশটা পূর্ণ করে দাও বাবা। ছেলের আকুতি দেখে জনাব রেহমান আর নূরের বাবা হেসে চলছেন। নূর লজ্জায় লাল লাল। এক পর্যায়ে জনাব রেহমান আজকেই বিয়ের করার মতো দিলে কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়। ছোটখাটো ভাবে বিয়ের কার্য শেষ করে উৎসব নূরকে নিয়ে বাড়িতে ওঠে। বাড়িতে সার্ভেন্ট একজন দুজন ছাড়া আর কেউ নেই, মেহমানও নেই। তবুও নূরকে স্বাগত করে প্রবেশ করালেন জনাব রেহমান নিজে। বাসর ঘরে বসে আছে নূর লম্বা এক ঘোমটা টেনে বিছানার মাঝখানে। পুরো রুম সাজানো না হলেও উৎসব রেহমানের রুম এমনই যে সুন্দর, সেটা সব সজ্জাকে হার মানাতে প্রস্তুত। হঠাৎ উৎসব দরজা খুলে ভেতরে প্রবেশ করলে নূর নড়েচড়ে বসে নেয়। উৎসব দরজা লাগিয়ে নূরের পাশে বসে গোমটা উঠিয়ে বলল, নূর সাহেবা দেখলেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তুমি কিন্তু এখন আমার বউ। নূর একটু কেশে বলল, ডাক্তার সাহেব, বাবা না থাকলে জীবনেও বিয়ে হতো না। এখন তো সব ভাগ্যের ব্যাপার, কি করার আছে। উৎসব নূরের কাছে এসে কপালে আদর করে বলল, হৃদয়ের অবলম্বন ব্যক্তি এখন আমার পাশে, বুঝছ। আমার বাচ্চাগুলার কথাও কিন্তু চিন্তা করতে হবে। নূর হেসে দিয়ে কিছু বলতে নিবে তার আগেই উৎসব নূরকে জড়িয়ে ধরে বলল, এখন আর ছাড়ছি না। যা কষ্ট দিলে আমায় সব আজকে পুষিয়ে নিব। নূর সাহেবা। উৎসব নূরের ঠোঁটজোড়ার দিকে অগ্রসর হয়ে উঠে নিবে তার আগেই বেজে উঠল ফোন। উৎসব নূরকে ছেড়ে ফোনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তার মনটা চাচ্ছে এই ফোনটাকে ড্রেনের পানিতে চুবাতে। বিউটিফুল একটা মোমেন্টে ফোনটা বেজে দিল মুডটার 12টা বাজিয়ে। নূর উৎসবের অসহায় অবস্থা দেখে হাসতে লাগল। উৎসব বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখে হসপিটাল থেকে ফোন। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে রাখলে নূরও অপর পাশের কথা শুনতে পারে। ডক্টর, ইমার্জেন্সি, এক হার্ট পেশেন্ট এসেছে, ওনার অবস্থা খুবই নাজুক, আর্জেন্ট অপারেশন করতে হবে, আপনি জলদি আসুন ডক্টর। উৎসব আসছি বলে ফোনটা কেটে দিল। ফোনটা রাখার সাথে সাথেই নূর বিছানায় হো হো করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর অন্যদিকে উৎসব মাথায় হাত দিয়ে অসহায় ভঙ্গিতে বলছে, কপাল কপাল, সব কপাল রে, সব কপাল। ডাক্তারের হওয়াও কপাল, নূর পাওয়াও কপাল। সরি ডিয়ার হবু বাচ্চা দল, আজ তোমাদের বাবা ডাক্তার হওয়ায় বাসর রাতেই খারাপভাবে বলাৎকার হয়ে গেল। সমাপ্তি।